আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 10। দেখো, আমরা এরপরে প্রত্যেকটা ভিডিওগুলোতে শুধু গাণিতিক প্রশ্নই করব, রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে। দেখো, আমি এই গাণিতিক প্রশ্নগুলো খাতায় লিখে রেখেছি, তোমরা একটু দেখে নাও। আমি আগের ভিডিওতে এই 1 নম্বর গাণিতিক প্রশ্নটা আমরা করেছিলাম। হ্যাঁ, তারপরে এই গাণিতিক প্রশ্নটা খুবই সহজ আমরা করেছিলাম। এরপরে 2 নম্বর গাণিতিক প্রশ্ন থেকে করব। 2 নম্বর গাণিতিক প্রশ্নটা একটু দেখে নাও কি লেখা আছে। বলছে কি বলছে বলছে 3 গ্রাম ইথেন, ইথেনের সংকেত হচ্ছে C2H6, ঠিক আছে। 3 গ্রাম ইথেনকে বাতাসে জারিত করলে 8.8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ও 5.4 জল উৎপন্ন হয়। দেখাও যে পরীক্ষার প্রাপ্ত ফলটি রাসায়নিক বিক্রিয়ার ভরের সংরক্ষণকে সমর্থন করে। এই অঙ্ক পড়ে দেখো, অঙ্কটা আরো ভালো করে পড়ো। 3 গ্রাম ইথেনকে বাতাসে জারিত করলে 8.8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ও 5.4 জল উৎপন্ন হয়। দেখাও যে পরীক্ষায় প্রাপ্ত ফলটি রাসায়নিক বিক্রিয়া ভরের সংরক্ষণকে সমর্থন করে। আমরা ভর সংরক্ষণের সূত্রটা পড়েছি রাসায়নিক বিক্রিয়ায়, যেটা ল্যাভসিয়ের যে সূত্রটি, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়ায় চেয়েছে কি না, ওই যে ভর সংরক্ষণের নিত্যতা সূত্র এই বিক্রিয়ার ক্ষেত্রে কি ঠিকই আছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে কি সমান আছে। তাহলে তুমি তোমার যুক্তির সাপেক্ষে প্রমাণ করো। মানে এটাখানে আমরা কি করব এই অঙ্কটায়, না বিক্রিয়কের মোট ভর, যেরকমভাবে ল্যাবরেটরি করেছিলেন, যে বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়া শেষে বিক্রিয়াত পদার্থের মোট ভর দুটো কি সমান আছে সেটা আমরা গণনা করে দেখব, ঠিক আছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে। তো এখানে যে জিনিসটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ভাববো, দেখো অঙ্কে বারবার আমি বলেছি যে যে পদার্থ বিক্রিয়ায় যে পদার্থ উৎপন্ন হয়, মানে বিক্রিয়ত পদার্থকে আগে ভালোভাবে চিহ্নিত করা, দিয়ে চিহ্নিত করে আমাকে বিক্রিয়াটি ঠিকঠাকভাবে লেখা, তারপরে বিক্রিয়া সমতা করা। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা রাসায়নিক গণনায় এই অঙ্কগুলোর ক্ষেত্রে রাখবে। তো আমি এখানে কি করছি না, কার্বন ডাই অক্সাইডকে উৎপন্ন হচ্ছে আর জল উৎপন্ন হচ্ছে, এটা আমরা দেখলাম। তারপরে তাহলে আমি ভাবলাম কি যে কার্বন ডাই অক্সাইড আর জলটা হচ্ছে এখানে বিক্রিয়াত পদার্থ। আর 3 গ্রাম ইথেন, মানে ইথেন বাতাসে জারিত করে, মানে ইথেনকে বাতাসে জারিত করে, তাহলে ইথেন আর কি বাতাস, বাতাস মানে বাতাসের ক্ষেত্রে এখানে কি থাকবে, অক্সিজেন। এর আগের অঙ্ক আমরা করেছি যেখানে বাতাসে অক্সিজেন, তাহলে অক্সিজেনের সঙ্গে এখানে ইথেনের বিক্রিয়া হবে। তাহলে ফট করে আমাদের কি করতে হবে না, আমি এখানে খাতায় অঙ্কটা করছি, তাহলে অঙ্কটা সর্বপ্রথম আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে বিক্রিয়া লিখতে হবে। বিক্রিয়াটা খুব ভালোভাবে লিখতে হবে, কি বুঝলে। তাহলে আমি এখানে দেখব যে বিক্রিয়াটা কি হচ্ছে না, ইথেন মানে C2H6 প্লাস অক্সিজেন বাতাস প্লাস CO2 কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে আর জল, ভালো কথা। তাহলে এইটা বিক্রিয়াকে আমি ঠিকঠাকভাবে লিখলাম। এরপরে বিক্রিয়াটা কি করব না, ব্যালেন্সিং করব বা সমতা বিধান করব। হ্যাঁ, সমতা বিধান কি করে করব, দেখো তোমরা সমতা বিধান তো আগে জানো, করে নেবে তাড়াতাড়ি। এখানে সমতা বিধান আমি খুব তাড়াতাড়িভাবে করে দিচ্ছি, তোমরা ইয়েতে করে নেবে, সমতা বিধান মিলিয়ে মিলিয়ে করে নেবে। 7O2, আর এটা দেখো 2 × 4 কার্বন, তাহলে এখানে 4CO2 হবে। আর 7O2, 7 × 14, 14টা অক্সিজেন, তাহলে 4 × 6, 4 × 8টা অক্সিজেন। আর এখানে কত হবে না, 6H2, 814টা, তাহলে অক্সিজেন 14, তাহলে হাইড্রোজেন 14। দেখো ব্যালেন্সিংটা হয়ে গেছে ঠিকঠাক। 6 × 12টা হাইড্রোজেন, এখানে 6 × 12টা হাইড্রোজেন, 2 × 4টা কার্বন, 4টা কার্বন, আর অক্সিজেনও কী হয়েছে না 14টা অক্সিজেন। তাহলে বিক্রিয়াটা আমার সঠিকভাবে আমি সমতা বিধান করলাম। এরপরে যেটা জিনিস করবো, এদের সংকেত ভর বা সংকেত ওজন যেটা, কারণ এগুলো প্রত্যেকের সংকেত আছে, তাহলে সংকেত ওজন আমি গণনা করব, বা বিক্রিয়কের মোট ভরের পরিমাণটা গণনা করব। এই সংকেত ভর গণনা করে টোটাল বিক্রিয়কের মোট ভর পরিমাণটা গণনা করব, আর বিক্রিয়াত পদার্থের মোট ভর পরিমাণটা আমরা টোটাল গণনা করব, দিয়ে দেখব যে অঙ্কে আমাকে কী চেয়েছে, সেই অঙ্কের পরিমাণ হিসাবে আমি ঐকিক নিয়ম করে বিক্রিয়াটিকে ভর সমান আছে কিনা দেখব। প্রথমে দেখি যে 2 × কার্বন 2টো আছে, তাহলে কার্বন কত, আমরা জানি 12, তাহলে 12 × 24 প্লাস হাইড্রোজেন 1 যুক্ত 7 হোল ইন্টু অক্সিজেন কত, এখানে লিখলাম না, এখানে লিখছি 7, অক্সিজেন কত 16 × 2 = 32, তারপরে অ্যারো চিহ্ন দিলাম কতটা, কার্বন ডাইঅক্সাইড 4,
ইন্টু কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। দেখে নেবে কার্বন হচ্ছে তোমার কত, তোমরা যোগ করে দেখে নেবে, আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম। কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16 × 32, 32 আর 12 হচ্ছে 44 হবে। ঠিক আছে, আমি ডাইরেক্ট লিখে দিলাম। আর এখানে কত হচ্ছে গো, 6 × 12, হাইড্রোজেন 18, 18 × 8, ঠিক আছে, 18 × 8। তো এখানে কি হচ্ছে দেখো, প্রথমে দেখলাম যে এটা আমরা যদি যোগ করি 12 × 24, আর এটা হচ্ছে 6, 24 × 6 কত, 30, 30 × 60, তাহলে টোটাল হচ্ছে 60 গ্রাম। প্লাস এটা আমি এখন ইয়ে করছি না, এটাকে 7 × 32 করলাম। ঠিক আছে, এটা যুক্ত থাক। আর এটা 44 × 4 করলাম, যেহেতু আমরা কাটাকাটি করবো ওই জন্য আমি এটা রেখে দিচ্ছি। প্লাস 18 × 8, ভালো কথা। তাহলে এত পরিমাণ কি করছে না, 60 গ্রাম ইথেন 60 × 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 4 × 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 18 × 8 গ্রাম জল উৎপন্ন করছে। সরি, 18 × 6 গ্রাম, এটা 6 হবে যেহেতু 6টা জলের অণু আছে। 18 × 6 গ্রাম কী করছে, অক্সিজেন উৎপন্ন করছে, ভালো কথা। এরপরে যখন বিক্রিয়াটিকে খুব ভালোভাবে পড়ো, যে অঙ্কটা দিয়েছে সেখানে কি বলছে, 3 গ্রাম মিথেনকে বাতাসে জারিত করলে। এখানে বাতাস বা অক্সিজেন এর পরিমাণ কিন্তু দেয়নি। এখানে কি অঙ্কে বলেছে যে 3 গ্রাম ইথেন এত গ্রাম বাতাসের সঙ্গে বিক্রিয়া করছে বা এত গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, বলেনি। তাহলে আমাকে এখানে এই অঙ্কের সাহায্যে বের করতে হবে। কি করে বের করতে হবে, আমরা এখানে যে জানতে পেয়ে গেছি যে 60 গ্রাম ইথেন 60 × 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে 3 গ্রাম ইথেন কত গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, এটা ঐকিক নিয়মের সাহায্যে বের করব। দিয়ে অঙ্কের ক্ষেত্রে তখন আমরা অক্সিজেনের পরিমাণটা পেয়ে গেলাম। তারপরে আমি দেখে নেব যে অঙ্কে আমার যে পরিমাণগুলো দিয়েছে, জলের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, সেটা দুটোকে যোগ করব। আর এখানে ইথেনের পরিমাণ আর যে বায়ুর অক্সিজেনের পরিমাণটা বের করব, তার দুটোকে যোগ করব। দিয়ে অঙ্কে যে বিক্রিয়াটা দিয়েছে সেই বিক্রিয়াতে পরিমাণ ঠিক আছে কিনা সেটাকে আমাকে অঙ্কে চেয়েছে প্রমাণ করে দেখতে, যে ভরটা বা বিক্রিয়কের পরিমাণ, বিক্রিয়াত পদার্থের পরিমাণটা একই বা সমান আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে এখানে আমি দেখে নিই। তাহলে আমি বলতে পারি যে 60 গ্রাম ইথেন 7 × 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে 1 গ্রাম কত বিক্রিয়া করবে আর 3 গ্রাম কত বিক্রিয়া, 3 গ্রাম যেহেতু অঙ্কে দিয়েছে, তাহলে আমি আর লিখছি না, এরকম ডাইরেক্টভাবে করে দিচ্ছি। তাহলে 60 × 32 × 3/60। দেখো, ওই নিয়ম তোমরা সবাই জানো, এটা কোনো নতুন ব্যাপার নয়। ঠিক আছে, যেহেতু সময় কম ওই জন্য আমি শর্ট এগুলো আর লেখালেখি করছি না। তাহলে এখানে তুমি দেখো, কাটাকাটি করো। কি কাটাকাটি, যে 20 × 3 = 60, 3 × 20 = 60, ঠিক আছে। আর এখানে কত যাবে না, 8 কত গো, 32 তো, তাহলে 2 × 16 = 32, আর 4 × 32 দাও, আর এটা হচ্ছে 4 × 5 = 20, আর এটা 8, 8 × 4 = 32, মানে 4 × 8 = 32 যাচ্ছে, আর 4 × 5 = 20, 8 × 7 = 56, ঠিক আছে। 8 × 7 = 56/5, 56/5 গেলে দেখবে কাটাকাটি করবে, এটা যাচ্ছে 56/5। তাহলে 56/5কে তুমি যদি এখানে ভাগ করো, 11 × 5 = 55, 1 দশমিকের জন্য 0, তাহলে 11.2, তাই তো। তাহলে 11.2 গ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে। তাহলে এইটা বিক্রিয়া করলো। তাহলে এই অঙ্কে আমি দেখব যে 60 গ্রাম ইথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 11.2 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে এখানে যে অঙ্কটা দেখলাম, তাহলে অঙ্কে আমার কি বলছে যে 3 গ্রাম ইথেন কত গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে 3 গ্রাম ইথেন 11.2 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলো। দেখো নিচে ইথেন লিখলাম, এখানে অক্সিজেন, তাহলে বিক্রিয়ার শেষে সমান চিহ্ন দিচ্ছি, অ্যারো চিহ্ন দিচ্ছি। এখন জানি না আমি যে এই পরিমাণটা আমার সমান হবে কি না,
কত গ্রাম করছিল বিক্রিয়ায় দিয়েছে দেখো, 8 গ্রাম 8 আর 5.4 গ্রাম জল উৎপন্ন করছে, আর 8.8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তাহলে 8.8 CO2 প্লাস 5.4 H2, তাহলে এখানে কত হবে, 11 3 14, 14.2 গ্রাম, আর এখানে 8 5 13, তাহলে এটাও হচ্ছে কত, 8 5 13 হলো, আর 8 4 12, তাহলে এটাও হচ্ছে কি 14.2 গ্রাম। দেখো সমান হয়ে গেল, এইটা সমান হয়ে গেল। তাহলে আমি এখানে দেখতে পেলাম গণনার সাহায্যে বিক্রিয়কের মোট পরিমাণ আর বিক্রিয়াত মোট পরিমাণ দুটো সমান। তাহলে আমি কি বুঝলাম, যে এই অঙ্কে আমি বুঝলাম যে এই অঙ্কটা ভর সংরক্ষণের নিত্যতা সূত্রকে সমর্থন করে। তোমাকে এইটা চেয়েছিল যে রাসায়নিক বিক্রিয়া দেখাও যে পরীক্ষার প্রাপ্ত ফলটি রাসায়নিক বিক্রিয়া সংরক্ষণে সমর্থন করে না, হ্যাঁ করে। ঠিক আছে, পরীক্ষায় এটা গণনার সাহায্যে আমরা দেখতে পেলাম। ঠিক আছে, এইরকমভাবে আমরা পরপর অঙ্কগুলো করে যাব। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা আমি কি লিখেছি সেটা পড়ো একটু। 3 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্ক আমরা করেছিলাম, 3 নম্বর অঙ্কটা হচ্ছে কি না, সাধারণ উষ্ণতায় 23 গ্রাম সোডিয়াম, সাধারণ উষ্ণতায় 23 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। দেখো অঙ্কটা পড়েই আমরা বুঝতে পারলাম কি ফট করে, যে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে উৎপন্ন হচ্ছে। দেখো বলছে সাধারণ উষ্ণতায় 23 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, প্রথমে বিক্রিয়ায় আমরা যে জিনিসটা দেখলাম যে বিক্রিয়ক পদার্থ এখানে কি হচ্ছে না, সোডিয়াম হাইড্রোক্সাইড। যে বারবার বলেছি বিক্রিয়া শেষে উৎপন্ন হবে, উৎপন্ন কথাটা যখন অঙ্কে লেখা থাকবে, যে পদার্থ উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে বিক্রিয়াত পদার্থ। এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেতটা আমরা খুব ভালো জেনে রাখতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে NaOH। সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে, ভালো কথা। এবারই প্রথমে আমাকে কি করতে হবে, অঙ্কে আমাকে প্রথমে বিক্রিয়া লিখতে হবে। প্রথমে আমি বিক্রিয়া লিখব, সোডিয়াম প্লাস কি করেছে, সোডিয়াম সাধারণ উষ্ণতায় বলছে যে সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে H2O লিখবো। ঠিক আছে, দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করেছে, ভালো কথা। কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করেছে দেখো এখানে আমি লিখলাম। তাহলে এখানে আমাকে কী করতে হবে, প্রথমে এই বিক্রিয়াটা লিখলাম, বিক্রিয়া লেখার পরে আমাকে ব্যালেন্সিং করতে হবে। দেখো এখানে যে বিক্রিয়াটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, বিক্রিয়াতে আর একটা জিনিস আমি এখানে লিখিনি, সেটা হচ্ছে কি না সোডিয়াম। দেখো প্রথম কথা হচ্ছে বিক্রিয়াটিকে ঠিকঠাকভাবে বোঝা বা লেখা। প্রথমত সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে একটা ক্ষার এর সোডিয়াম হচ্ছে ধাতু, যে জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার আর হাইড্রোজেন মুক্ত করবে। সোডিয়াম যে ধাতু হয়ে গেল, এখানে জলটা এখানে কি হচ্ছে না, এখানে বেসিক্যালি এখানে অ্যাসিড। আমরা যখন বলি যে কোনো একটা ধাতু যখন সবসময় অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, ঠিক আছে, বা জলের সঙ্গে বিক্রিয়া করবে, দেখবে সবসময় একটা হাইড্রোজেন মুক্ত করবে। সে অ্যাসিড বা ক্ষার যাই তৈরি করুক না কেন, এখানে যেহেতু ক্ষার তৈরি করছে, তাহলে এখানে আমি জলটাকে অ্যাসিড ধরে নেব। ঠিক আছে, তাহলে অ্যাসিড ধরে করব। এই বিক্রিয়াগুলো তোমরা পরের দিকে জানবে। তো এইখানে হাইড্রোজেন মুক্ত হলো, তাহলে বিক্রিয়াটাকে আমি সমতা বিধান করব আগে। দেখো এই সমতা বিধানে আমি দেখছি যে সোডিয়াম আমার কটা আছে, একটা আছে, ভালো কথা। আর এখানেও সোডিয়াম একটা আছে, কিন্তু হাইড্রোজেন কটা আছে, দুটো। এখানে হাইড্রোজেন 3টা, তাহলে এখানে আমি 4টা হাইড্রোজেন করে দিলাম। যেই 4টা হাইড্রোজেন করে দিলাম, তার আগে অক্সিজেনটা অবশ্য 2টো করতে হবে। অক্সিজেন একটা করে আছে বলে আমি করিনি, তাহলে হাইড্রোজেন 2H2। দেখবে তোমরা সমতা বিধান যখন করবে নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে 2NH করে দেবো, আর H2 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 2NH হয়ে গেলো, তাহলে এখানে 2Na করে দেবো। তাহলে এটা হচ্ছে আমার বিক্রিয়া। ঠিক আছে, সম্পূর্ণ সমতাযুক্ত বিক্রিয়া। ঠিক আছে, এবারে এই বিক্রিয়াটা লেখার পরে এরপরে আমাকে অঙ্ক করতে হবে। প্রথমে আমি এদের সংকেত ভর বা সংকেত ওজন গণনা করে নেব। সোডিয়াম কত আমরা জানি, 2 × 23, তাহলে 23 × 46 গ্রাম। জল কত, জল হলো 18, তাহলে 2 × 18, জল 18, জলের সংকেত হচ্ছে 18, তোমরা দেখে নেবে। যে অক্সিজেন 16 আর হাইড্রোজেন হচ্ছে 2, তাহলে টোটাল হচ্ছে 18 গ্রাম। তাহলে 2 × 18, 18কে আমি 2 × 18 লিখলাম। এই যেহেতু আমার কাটাকাটি ক্ষেত্রে সুবিধা হবে, সেই জন্য আমি আর গুণ করিনি।
এখানে 2 × 23 লিখতে পারো বা 46 কুলম্ব, ঠিক আছে। সোডিয়াম হাইড্রো অক্সাইড, সোডিয়াম হচ্ছে 23 প্লাস অক্সিজেন 16 প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 2 × 23, সোডিয়াম 23 প্লাস 18, তাহলে কত হবে 17 গ্রাম, তাহলে কত হবে 39 গ্রাম বা 40 গ্রাম হবে, ঠিক আছে। সোডিয়াম 23 গুণ যোগ করে নাও, সোডিয়াম 23 হচ্ছে আর অক্সিজেন 16, হাইড্রোজেন 1, তাহলে 18, 8 3 11 1 41 হবে মনে হচ্ছে, হাতে থাকলে, আর 2 1 3 1 4, 41 গ্রাম, তাহলে 41/1, ঠিক আছে। প্লাস হাইড্রোজেন হচ্ছে কত 2 গ্রাম, 2 × 1, হাইড্রোজেনকে আমরা সবসময় 1 দিয়ে চিহ্নিত করি, দুটো হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এইটা আমরা পেলাম, এইটা আমরা পেয়ে গেলাম গো। এরপরে যেটা আসছে, আচ্ছা সরি একটা জিনিস আমি ভুল করলাম, এটা 18 হবে না, এটা 17 হবে, 40 আসবে, 40 আসবে, সরি 40 আসবে, ঠিক আছে 40, হ্যাঁ সোডিয়াম হাইড্রো অক্সাইড 40, ঠিক আছে ভালো। এরপরে যেটা আমি দেখছি যে এখানে কি অঙ্কে কি বলেছে না 23 গ্রাম, দেখো এই অঙ্কটাকে তাহলে ঐকিক নিয়ম করি আমি। বলছে প্রথমে আমি এই বিক্রিয়াটাকে লিখছি, এই বিক্রিয়াটাকে লিখছি, কি লিখছি যে যেটা আমি দেখলাম যে 46 গ্রাম 2.18 গ্রাম অক্সিজেন জলের সঙ্গে বিক্রিয়া করছে, দিয়ে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে না 80 গ্রাম, 40 × 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। হাইড্রোজেন যেহেতু আমার চাইনি, হাইড্রোজেনকে আমার বলার দরকার নেই। তারপরে এখানে অঙ্কে কি বলছে না 23 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন করবে। 46 গ্রাম যদি বিক্রিয়া করে, 46 গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইড যদি বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে, তাহলে 1 গ্রাম বিক্রিয়া করে কত হবে 80/46, আর 23 গ্রাম যেহেতু চেয়েছো অঙ্কে, তাহলে 23 গ্রাম বিক্রিয়া করে কত হবে 80 × 23/46, তাহলে 23 × 46 40, তাহলে অ্যান্সার হবে 40 গ্রাম। একদম সহজ জিনিস, ঐকিক নিয়ম, ঠিক আছে, ঐকিক নিয়ম, তাহলে 40 গ্রাম, এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো অঙ্কে কিছু নেই, অঙ্কটা করলাম, সর্বপ্রথম যে বিক্রিয়াটা সেই বিক্রিয়াগুলো মনে রাখতে হবে। দেখো এই বিক্রিয়া লিখতে গিয়ে আমি প্রথমে হাইড্রোজেন লিখেছিলাম না, ঠিক আছে, কারণ এই যে হাইড্রোজেন লিখেছিলাম না এই কারণ আমিও ভুলে গিয়েছিলাম। তো বিক্রিয়াগুলো এই যে বারবার লেখার ফলে তোমরা কি করবে মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে। তারপরে আমার মনে পড়লো যে সোডিয়াম এবং জল, এরা পরে সোডিয়াম হচ্ছে ধাতু, এখানে জল যেহেতু এখানে অ্যাসিড হিসাবে কাজ করছে, তাহলে সোডিয়াম আর জল বা যে কোনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সবসময় একটা ক্ষার দেবে এবং হাইড্রোজেন মুক্ত করবে। আবার দেখবে যে ধাতু সবসময় কী করবে না ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে একটা অ্যাসিড দেয় বা হাইড্রোজেন মুক্ত করে, ঠিক আছে। তাহলে বিক্রিয়াটা এইটা হচ্ছে সবসময় তোমরা জেনে রাখবে যে, আবার বলছি ধাতু, সোডিয়াম ধাতু সবসময় জল বা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, ঠিক আছে, যখন ক্ষার দেবে তার সাথে সাথে একটা হাইড্রোজেন মুক্ত করবে। আবার যখন অ্যাসিডের সঙ্গে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে তখন একটা অ্যাসিড দেবে, আবার হাইড্রোজেন মুক্ত করবে। বাকি ঐকিক নিয়মের নিয়ম, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা হয়ে গেলো। এরপরে নেক্সট অঙ্ক, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। দেখো অঙ্কগুলোর মধ্যে কিছু নেই, শুধু যে সমস্ত নিয়মগুলো আমরা পড়েছিলাম বা জানি সেইগুলো অ্যাপ্লাই করে আমি করছি, ঠিক আছে। নতুন কোনো নিয়ম নেই বা নেই, শুধু বিক্রিয়াটিকে লেখা খুব এবং বিক্রিয়াটিকে কী করছে সমতা বিধান করা, এই দুটো জিনিস আছে, আর কিছু নেই অঙ্কের মধ্যে। এরপরে 4 নম্বর অঙ্কটা আমরা দেখছি, 4 নম্বর অঙ্কটা আমরা দেখছি, ঠিক আছে। 4 নম্বর অঙ্ক কি বলছে না 4 গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। 4 গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। হট করে এই বিক্রিয়া অঙ্কটাই আমরা দেখলাম। আমি আবার বলছি 4 গ্রাম, অঙ্কে বলেছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে এখানে সোডিয়াম হাইড্রো অক্সাইডকে প্রশমিত করবে গো, এখানে বিক্রিয়াত পদার্থ কী উৎপন্ন হচ্ছে সেটা আমি জানি না বা কোশ্চেনের মধ্যে বলেনি। তাহলে শুধু বলেছে যে সোডিয়াম হাইড্রো অক্সাইড আর সালফিউরিক অ্যাসিড পরস্পরকে প্রশমিত করবে, তাহলে কত গ্রাম প্রশমিত করবে, কি উৎপন্ন হবে। ধরো কী বিক্রিয়ায় প্রথমটা আমি লিখবো, যে বিক্রিয়াটা সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড, কী উৎপন্ন হবে আমি জানি না, আমি বিক্রিয়াটাকে লিখছি।
সোডিয়াম হাইড্রোক্সাইড। আরেকটা বলছে কি না, প্রশমিত করে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4 এর সংকেত, তো এটা লিখলাম। এরপরে এইখান থেকে আমাকে বিক্রিয়াটা দেখতে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার, আর অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড। একটা কথা বারবার মনে রাখবে, যেটা হচ্ছে অ্যাসিড একটা ক্ষার আর একটা অ্যাসিড সবসময় বিক্রিয়া করে লবণ তৈরি করে। একটা অ্যাসিড একটা ক্ষার সবসময় বিক্রিয়া করে লবণ তৈরি করবে, লবণ তৈরি করবে আর জল উৎপন্ন করবে। এটা হচ্ছে সব কি না, এটা একটা ফান্ডামেন্টাল, ঠিক আছে, ফান্ডামেন্টাল তথ্য, ঠিক আছে। এটা তোমরা সবসময়ই দেখবে যে একটা অ্যাসিড একটা ক্ষার সবসময় বিক্রিয়া করে সবসময়ের জন্য লবণ আর জল তৈরি করছে। তাহলে আমি এখানে দেখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে কী করবে, জলের সঙ্গে এখান থেকে হাইড্রোজেনটাকে নিয়ে নেবে। সোডিয়াম যেহেতু এখানে ধাতু আছে, তাহলে এখান থেকে হাইড্রোজেনকে নিয়ে নিয়ে কী উৎপন্ন করবে জানো তো, সেটা হচ্ছে NaH NaSO4, সরি NaSO4 NaSO4 প্লাস Na2SO4 Na2SO4, সরি এই বিক্রিয়াটা আমি এখানে লিখছি, Na2SO4 প্লাস H2O, সোডিয়াম সালফেট। আচ্ছা, এই যে Na2SO4 এটা লিখলাম কেন স্যার? সোডিয়াম, একটা কথা তোমরা জেনে রাখবে, তোমাদের ভ্যালেন্সি বা যোজ্যতা হয়তো পড়ানো হয়নি বা জানবে যোজ্যতা বা ভ্যালেন্সি। সোডিয়াম হচ্ছে ক্ষারীয় ধাতু, ঠিক আছে। এই পর্যায় সারণীতে তোমরা পর্যায় সারণী যে চ্যাপ্টারটা পড়েছো, ওই পর্যায় সারণীতে পড়ে থাকবে যে সোডিয়াম হচ্ছে ক্ষারীয় ধাতু, সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1, আর সালফেট হচ্ছে দ্বিযোজীমূলক। তাহলে সালফেটের যোজ্যতা হচ্ছে এখানে 2, পুরো সালফেট মূলকটা, এই পুরো সালফেট মূলকটা যোজ্যতা হচ্ছে 2, আর এখানে সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1। তাহলে একটা সালফেটকে ধরে রাখার জন্য দুটো সোডিয়াম দরকার, সেই জন্য Na2SO4 হয়েছে, ঠিক আছে। এই বিক্রিয়াগুলো তোমরা কী করবে, আমি বারবার বলেছি এখানে কোনো নিয়ম নেই, বারবার বিক্রিয়াগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তাহলে Na2SO4 আর H2O তৈরি করছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড জলের সঙ্গে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে Na2SO4 আর জল উৎপন্ন করছে, ভালো কথা। এরপরে আমাকে কি বলেছে যে ক্ষার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিড, এদের আমি সংকেত ভর নির্ণয় করব। সোডিয়াম হাইড্রোক্সাইড এখনই বের করেছিলাম, দেখলাম যে 40 গ্রাম, আর H2SO4 এটা দেখবে যে হাইড্রোজেন 2 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেন 16×4 = 64, তাহলে কত হচ্ছে জানো তো, এটা হবে 16×4 = 2 68 আর 32, মানে 98 গ্রাম হবে, ঠিক আছে। 98 গ্রাম হিসাব করে দেখে নেবে, ঠিক আছে। তাহলে 40 গ্রাম প্লাস 98 গ্রাম মানে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে, ঠিক আছে, পরস্পরের সঙ্গে প্রশমিত হচ্ছে। 40 গ্রাম এখানে সোডিয়াম সালফেট উৎপন্ন করেছে, মানে এটা লবণ উৎপন্ন করলে, লবণ মানে লবণ প্রশমন হয় আমরা জানি, তারপরে জল উৎপন্ন করে। তাহলে কত গ্রাম লবণ উৎপন্ন করলো সেটা আমার দেখার দরকার নেই, ওখানে বিক্রিয়া বা কোশ্চেনে আমাকে চাইনি যে কত গ্রাম লবণ উৎপন্ন হবে, এখানে চেয়েছিলি কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, ঠিক আছে। 4 গ্রাম 40 গ্রাম, তাহলে ঐকিক নিয়মে আমি যদি করি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, প্রশমিত করতে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে 1 গ্রামকে প্রশমিত করতে কত, 98/40, তাহলে 4 গ্রামকে প্রশমিত করতে, যেটা অঙ্কে দিয়েছে, তাহলে 98/40 × 4, 4 × 40, 9.8 গ্রাম, 9.8 গ্রাম, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, এটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে অঙ্কগুলোর মধ্যে দেখো কিছু নেই, শুধু বিক্রিয়াটা ঠিকঠাক করলেই হবে। এই বিক্রিয়াগুলো তোমরা খুব ভালোভাবে, মানে বারবার বলছি যে এগুলো প্র্যাকটিস করে করে বিক্রিয়াগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে যে অঙ্কটা আমরা করব ওটা নেক্সট ভিডিও হলে দিতে পারি, কারণ ভিডিওটা যদি এখন করি অঙ্কটা, তাহলে অঙ্কটা একটু বড়ো হয়ে যাবে। দেখো আমি এই অঙ্কটা প্রায় 30 মিনিটের ধরে করেই নিয়েছি, তাহলে এই অঙ্কটা আমি একটা করে দিই। তারপরে 5 নম্বর অঙ্কটা আমি করছি। 5 নম্বর অঙ্কটা পড়ো। 5 নম্বর অঙ্কটা কী বলছে, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, এক্ষেত্রে এসটিপিতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে।
ধরে নাও ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। আবার পড়ছি, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? এক্ষেত্রে এসটিপিতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে? এটা এসটিপি দিয়ে দেখেছে, দেখো এসটিপি দিয়ে অঙ্কটা দিয়েছে, তাহলে এসটিপি ধরে এই অঙ্কটা আমরা করব, ঠিক আছে? হ্যাঁ, এবারে অঙ্কটা দেখো, অঙ্কটা দেখলাম। প্রথম অঙ্কটা কি বললো যে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন পাওয়া যাবে? কত ভরে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে মানে উৎপন্ন হবে, মানে কি ক্যালসিয়াম অক্সাইড এখানে বিক্রিয়াত পদার্থ হিসেবে উৎপন্ন হবে বা আমরা পাবো, ঠিক আছে? আবার এখানে বিক্রিয়ার লাস্টে দেখো, ধরে নাও ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণভাবে বিয়োজিত হয়েছে। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে CO3। তাহলে ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণরূপে বিয়োজিত হয়েছে, ঠিক আছে? তাহলে সম্পূর্ণরূপে যদি বিয়োজিত হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে গো, আর অক্সিজেন পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, ঠিক আছে? এই সব বিক্রিয়াগুলো আমাদের জেনে রাখতে হবে। ক্যালসিয়াম কার্বনেট সবসময় বিয়োজিত হয়ে কী করবে? ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এই বিক্রিয়াগুলো জেনে আমরা বিক্রিয়া লিখবো, তারপরে বিক্রিয়া সমতা বিধান করবো। দেখো না, বিক্রিয়া সমতা বিধান ক্যালসিয়াম একটা, অক্সিজেন দুটো, কার্বন একটা, ঠিক আছে? বিক্রিয়া অলরেডি সমতা বিধান হয়েই আছে, ঠিক আছে? এরপরে অঙ্কটায় আমরা চলে যাই। এখানে দেখো, তাহলে এখানে আমি প্রথমে এদের সংকেত ভর নির্ণয় করে নেবো। ক্যালসিয়াম হচ্ছে কত? 40, প্লাস কার্বন হচ্ছে 12, প্লাস 16 3 48, তাহলে এটা টোটাল কত হচ্ছে? ধরো টোটাল কত হবে গো? ধরে না 40 12, এটা 48 12 60, 48 12 16 3 48 আর 12 60, 60 40 100 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করছে? ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস অক্সিজেন 16, তাহলে কত? 56 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44 গ্রাম, ঠিক আছে? তাহলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছে আর 44 গ্রাম আমার কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। ভালো কথা। এবার অঙ্কে আমায় কী চেয়েছে? 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করলে কত ভরে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? একদম সহজ ব্যাপার। কি, প্রথমে আমি এটা করে নিই যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে বা ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করলে 56 গ্রাম, দেখো আমাকে কার্বন ডাইঅক্সাইড চাইনি, শুধু ক্যালসিয়াম অক্সাইড চেয়েছে। 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বন উৎপন্ন হয় কত? 56/100, আর 20 গ্রাম, অঙ্কে 20 গ্রাম দিয়েছে, তাহলে 56/100 ইন্টু 20, তাহলে কত গ্রাম উৎপন্ন হবে? 0 0 কাটলাম, 2 5 10, তাহলে কত হবে? এটা 56 কত দিয়ে কাটবে গো? তাহলে 56/5 মানে ওই 11.2 হবে। এর আগেও একটা অঙ্ক করেছিলাম আমরা, একে ভাগ করে নেবে 11 56, তাহলে ওই 5 11.2 হবে, ঠিক আছে? তাহলে 11.2 গ্রাম কি ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এখন পর্যন্ত ঠিক ছিল, এখন পর্যন্ত একদম সহজ, একদম মানে করেই নিলাম, ঠিক আছে? এখন এই ক্যালসিয়াম অক্সাইড 11.2 গ্রাম উৎপন্ন হলো, এখন পর্যন্ত একদম সহজ। এরপরে যেটা দিয়েছে, দেখো অঙ্কে কী চেয়েছে, বলছে এই ক্ষেত্রে এসটিপিতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? এসটিপিতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড, মানে এই যে 11.2 গ্রাম যেটা বের করলাম, এই 11.2 গ্রামটা এসটিপিতে কতটা আয়তন দখল করে থাকবে সেইটা চেয়েছে গো, ঠিক আছে? তাহলে আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের এখানে কত গ্রাম আছে টোটাল? না 56 গ্রাম। আমরা জানি অণুর আণবিক ভর পরিমাণই কি হচ্ছে না এসটিপিতে 22.4 লিটার দখল করে থাকে, এটা আমরা জানি। 1 মোল যে কোনো গ্যাস, আমরা জানি 1 মোল যে কোনো গ্যাস কত মোল, এটা লিখেছিলাম। 1 মোল যে কোনো গ্যাস 22.4 লিটার দখল করে থাকে। তাহলে এখানে 1 মোল বা 56 গ্রামটাই হচ্ছে কি, যেহেতু গ্রামে দিয়েছে, তাহলে 1 মোল 56 গ্রামটাই এসটিপিতে ক্যালসিয়াম অক্সাইড দখল করে থাকবে কত? না 22.4 লিটার দখল করে থাকবে। হ্যাঁ, আর যেটা পেলাম, যে অ্যান্সারটা পেলাম 11 কত, তাহলে 1 গ্রাম দখল করে থাকবে 22.4/56,
আর 11.2 গ্রাম দখল করে থাকবে কত না 22.4/11.2 56, তাই তো? তাহলে এত গ্রাম দখল করে থাকবে। ঠিক আছে, তাহলে এসটিপিতে কত আয়তন হবে? এসটিপিতে কত আয়তন হবে এটা কি বলেছে এক্ষেত্রে? এসটিপিতে কত আয়তন সরি, এখানে কার্বন ডাইঅক্সাইড চেয়েছে, আর ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখানে কার্বন ডাইঅক্সাইড চেয়েছে গো, এটা কার্বন ডাইঅক্সাইড চেয়েছে। এখানে ক্যালসিয়াম অক্সাইড চাইনি, এখানে কার্বন ডাইঅক্সাইড দিয়েছে। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম অক্সাইড থেকে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বিয়োগ করে দিই তাহলে টোটাল পরিমাণটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কী করে পাবো? এখানে আমরা 11.4 লিটার 11.2 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে, 11.2 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনের থেকে। তাহলে ক্যালসিয়াম কার্বনের যেহেতু বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড দেয়, তাহলে 11.2 গ্রাম যদি ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, তাহলে 11.2 মাইনাস 20 থেকে যদি মাইনাস করে দিই, 20 গ্রাম থেকে যদি 11.2 গ্রাম মাইনাস করে দিই, তাহলে কত উৎপন্ন হবে? যেহেতু 20 গ্রাম টোটাল ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ, একদম সহজ জিনিস, তাহলে এখানে 8.8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে 20 গ্রাম থেকে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে 8.8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। আর অঙ্কে আমি ওটা ক্যালসিয়াম অক্সাইড ধরে নিয়েছিলাম। দেখো অঙ্কে এসটিপিতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড চেয়েছে গো, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, সরি, ওখানে আমি ক্যালসিয়াম অক্সাইড তৈরি করেছিলাম। তাহলে এখানে দেখো কি হয়েছে। আচ্ছা, 44 গ্রাম, এখানে 44 গ্রাম হবে। 44 গ্রাম বা 1 মোল কার্বন ডাইঅক্সাইড এসটিপিতে আয়তন হয় কত? 22.4 লিটার। ভালো কথা, 44 গ্রাম বা 1 মোল কার্বন ডাইঅক্সাইড এসটিপিতে আয়তন হয় 22.4 লিটার। তাহলে 8.8 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন হবে 22.4/44 ইন্টু 8.8। ঠিক আছে, 22.4 ইন্টু 44/8.8। ভালো কথা, এটাকে আমরা কাটাকাটি করব। এইটাই কাটাকাটি করবে, কাটাকাটি করে দেখবে তোমাদের অ্যান্সার যেটা আসবে সেটা, ধরো এখানে 22.4, তো তাহলে এটা দশমিক উঠিয়ে দিলে, কেটে দিলে ধরো 10 হইল, তাহলে এখানে তুমি কাটাকাটি করবে বা এখান থেকে উঠে যাও। এটাই করো না, এইটাকে দশমিক উঠিয়ে দাও, এটা তুমি দশমিক রাখো, তাহলে এখানে 44 বা আরেকটা দশমিক উঠিয়ে দিলে আরেকটা 10 গুণ হয়ে যাবে, তাহলে 44 2 × 88 2